আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, উদ্দীপক হিসেবে একটা চিত্র এঁকে দেওয়া আছে। চিত্রটাতে আমি একটা নদী দেখতে পাচ্ছি। এখন এই নদীর পাশে এই যে দেখো একটা কলকারখানা, তাই না? কলকারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ওই যে দূরে আরেকটা কলকারখানা, আরো কালো ধোঁয়া বের হচ্ছে। তাহলে এই যে কলকারখানা থেকে কালো ধোঁয়া, এটা আমাদের বাতাসকে দূষিত করতেছে, তাহলে এখানে বায়ু দূষণ হচ্ছে। আবার দেখো, কলকারখানার নিচে দিয়ে এই যে ছোট্ট একটা পাইপ, এখান দিয়ে কিছু কালো লিকুইড পদার্থ বের হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে বর্জ্য পদার্থ, কলকারখানা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নদীর পানিতে এসে মিশতেছে। তাহলে পানি দূষণ আমি এখানে দেখতে পাচ্ছি, পানি দূষিত হচ্ছে। এরপরে আবার এখানে মাটির উপরে অনেক অনেক ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখতেছি, যার ফলে কি হচ্ছে? মাটি দূষণ হচ্ছে। তাহলে মাটি, পানি, বায়ু অনেক কিছু আমি এখানে দূষিত হইতে দেখতেছি। আবার এখানে একটা জাহাজ আছে, যে জাহাজটার নিচে থেকেও কিছু কালো কালো পদার্থ, হইতে পারে তেল অথবা যে কোনো বর্জ্য পদার্থ, পানিতে এসে মিশে যাচ্ছে। তাহলে এই চিত্রটাতে আমি পরিবেশ দূষণ দেখতে পাচ্ছি, বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, এই সব কিছুই একটা চিত্র ভিতর মানে সব ফুটে উঠছে। তাহলে উদ্দীপকটুকু বুঝতে পারার পরে নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো, পরিস্রাবণ কাকে বলে? এখন পরিস্রাবণ হচ্ছে এরকম একটা পদ্ধতি, তুমি কি করবা? পরিষ্কার করবা। কি পরিষ্কার করবা? তরল পদার্থের ভিতরে যদি কঠিন পদার্থ মিশ্রিত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা খুব সহজে কঠিন পদার্থটা আলাদা করে বাইরে বের করে নিয়ে আসতে পারি। কারণ ওই কঠিন পদার্থ তরলের ভিতর তোমার একদম পুরোপুরিভাবে দ্রবীভূত হয়ে যায় না। এরকম ময়লা যদি তুমি পৃথক করো, ওই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে পরিস্রাবণ। তরলের ভিতরে কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থটাকে আলাদা করে বের করে নিয়ে আসার প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি পরিস্রাবণ। এই পরিস্রাবণ পদ্ধতিটা কিন্তু সহজ। কি জন্য? কারণ এই যে কঠিন পদার্থটা, এটা তোমার অদ্রবণীয় থাকে সবসময়, অদ্রবণীয়। অদ্রবণীয় কঠিন পদার্থ কিন্তু পানিতে দ্রবীভূত হয়। যেমন ধরো সলিড যে লবণ, একটা লবণের কণা, ছোট্ট একটা কণা যদি ধরো, অথবা চিনির কণা, এগুলো কিন্তু দেখতে তোমার এরকম হয়, যেটা কঠিন অবস্থায় থাকে, পানিতে দিলে কিন্তু পুরোপুরি মিশে যায়, তাই না? পরে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। মনে করো তুমি গোলাইলা, তারপর পানির ভিতর আর কিন্তু কণাগুলো খুঁজে পাবা না। কিন্তু এই পরিস্রাবণ পদ্ধতির ক্ষেত্রে যে কঠিন পদার্থগুলো মিশ্রিত হচ্ছে, ওগুলো তোমার অদ্রবণীয় থাকে, খুব সহজেই আলাদা করে নিয়ে এসে পানিটাকে পরিষ্কার করা যায়। এই যে পানি পরিষ্কার করার পদ্ধতিটা, এটাই হচ্ছে আমাদের পরিস্রাবণ। এরপরে পানি বিশুদ্ধকরণে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? নম্বরটা দেখো, ব্লিচিং পাউডারের ভিতরে ক্লোরিন থাকে। এখন ক্লোরিনের সাহায্যে আমরা পানি খুব সহজেই পরিষ্কার করতে পারি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার ক্লোরিনেশন পদ্ধতি। এখন এই যে ক্লোরিনেশন পদ্ধতি সম্পন্ন করার জন্য তোমার যে কোনো ক্লোরিন সমৃদ্ধ যৌগ বা ক্লোরিন প্রয়োজন, সেক্ষেত্রে ব্লিচিং পাউডারের ভিতরে তোমার ক্লোরিন থাকে। দেখো, ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কারণ এটা হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক। জীবাণুনাশক কি জন্য? কারণ দেখো, এই যে এখানে ক্লোরিন আছে, দেখতে পাচ্ছ? এইখানে বিদ্যমান যে ক্লোরিন কি করে? পানিতে মিশে থাকা যে ক্ষতিকর রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু, মানে রোগ ব্যাধি সৃষ্টিকারী যে জীবাণুগুলা, ওগুলাকে মানে মেরে ফেলে বা পানিটাকে জীবাণুমুক্ত করে, রোগমুক্ত করে, যেটাই আমরা বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এই ক্লোরিনটা, ব্লিচিং পাউডার ভিতর ক্লোরিন থাকে, যার জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি। এরপরে আসো, উদ্দীপকে পানির উৎসটি কিভাবে দূষিত হচ্ছে? পানির উৎসটা কি? নদী, তাই না? উদ্দীপকে তো আমরা পানি পাই, এরকম একটা উৎস হচ্ছে নদীটাকেই দেখতে পারলাম। তাহলে এটা কিভাবে দূষিত হচ্ছে আমরা কিন্তু চিত্রতেই দেখছি। শিল্প কারখানার বর্জ্য এসে মিশতেছে, তারপরে জাহাজ থেকে তোমার বর্জ্য পদার্থ এসে পড়তেছে, এরকমভাবে আমাদের নদীটা মানে দূষিত হয়ে যাচ্ছিল। তাহলে এই যে পানির উৎসটা শিল্প কারখানা এবং নৌযান থেকে নির্গত বর্জ্য পদার্থের কারণে দূষিত হচ্ছে। এখন একটা নদী, মনে করো ও ফ্লো করতেছে, নদীর প্রবাহটা যদি কমে যায় বা থেমে যায়, সেক্ষেত্রে আমরা ওই নদীটাকে কি বলবো? মৃত নদী বলবো। নদীও কিন্তু মরে যায়। সেক্ষেত্রে ওই যে নদীর ভেতরে অবস্থিত যেই প্রাণীগুলো, মাছ, তারপরে ধরো তোমার ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, এগুলোও যদি মরে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই নদীটাকে মরা নদী বলবো। এখন নদীর পানি দূষিত হওয়ার মানে অনেকগুলা কারণ আছে, কিন্তু ওই কারণের ভিতর থেকে আমাদের বর্ণনা করা লাগবে আমরা উদ্দীপকে যে কয়টা দেখছি, মানে উদ্দীপকে যে কারণগুলো দেখতেছি ওই কারণ বর্ণনা করা লাগবে। আমরা দেখছি ওখানে হচ্ছে তোমার কলকারখানা থেকে বর্জ্য পদার্থ বা রাসায়নিক পদার্থগুলো নদীর পানিতে এসে মিশতেছিল। রাসায়নিক পদার্থগুলোর ভিতর কি কি থাকতে পারে দেখো, ফসফরাস, সীসা, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলা মানে কলকারখানায় হচ্ছে তৈরি হয় এরকম কিছু পদার্থ। তারপরে আবার তেল, বিষাক্ত পদার্থ পানিতে মিশে পানির উৎস দূষিত হচ্ছে। তাহলে এই যে দেখো, রাসায়নিক পদার্থগুলা কলকারখানা থেকে বের হচ্ছে, এইগুলা পানির সাথে যদি মিশে, তাহলে পানিকে দূষিত করে ফেলে।
পানির তোমার গুণগত মান, ওই পানির ভিতরে যে জীবগুলো বেঁচে থাকার জন্য যে পারফেক্ট একটা মানে পরিষ্কার পানি প্রয়োজন, ওইটা কিন্তু ওরা আর পাচ্ছে না, যার জন্য ওই বসবাসরত জীবদেরও অনেক সমস্যা হয়, ওদের মানে বাস্তুসংস্থানের একটা মানে বিপর্যয় নামতেছে। আবার নদীর পানিটা মানে নদীটাই হচ্ছে তোমার পুরোপুরি মরে যাইতে পারে, এরকম হইতে পারে। কারণ অনেক ভারী পদার্থ যখন নদীতে জমা হইতে থাকে তখন নদীর নাব্যতা নষ্ট হয়ে যায়, যার জন্য পরবর্তীতে কিন্তু মানে এই কাজটা যদি দীর্ঘ সময় হইতে থাকে, যে বর্জ্য পদার্থ তুমি ফেলতেই থাকো, তখন ওই নদীটা কিন্তু মারা যাবে। তারপরে আবার আমরা কি দেখছিলাম, ওখানে হচ্ছে তোমার জাহাজের নিচ থেকে কালো পদার্থ বের হচ্ছিল, হইতে পারে সেটা কোনো তেলবাহী জাহাজ, তেলবাহী জাহাজের তেলগুলা যে কোনো কারণে হচ্ছে চুইয়ে চুইয়ে যখন পানিতে মিশে যায়। এখন ওরা তো চাইবে না যে ওদের তেলগুলা পানিতে মিশে যাক, ওরা তো ইচ্ছা করে ফেলে না, কিন্তু যে কোনো কারণে হইতে পারে তেলবাহী জাহাজ থেকে তেল যখন নদীর পানিতে এসে মিশে, এখন আমরা তো সবাই জানি যে তেল আর পানি কখনো মিক্স হয় না, তখন তেলগুলা কি হবে, পানির উপরে একটা লেয়ার তৈরি করে থাকবে। এখন পানির উপরে যখন লেয়ার তৈরি করতেছে, তখন উপরে লেয়ারটার কারণে সূর্যের আলো পানির নিচে আসতে পারবে না, সূর্যের আলো না গেলে তো ওখানের ভিতরে থাকা যে গাছগুলা ওরা খাদ্য তৈরি করতে পারবে না, ওই ফাইটোপ্লাঙ্কটনগুলো মানে ছোট ছোট যে সবুজ উদ্ভিদ, ছোট গাছগুলো ওরা যদি খাদ্য তৈরি করতে না পারে, তাহলে মাছেরা কি খাবে, মাছেরা খাদ্যের অভাবে মরে যাইতে থাকবে, তাহলে পুরো বাস্তু সংস্থানটার একটা সমস্যা হচ্ছে, তাই না? এই যে দেখো এখানে বলছে যে জলজ উদ্ভিদ আর প্রাণী ক্ষতির সম্মুখীন হয়, পানিটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তারপরে ওই যে নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ থেকে ফেলা। ও আচ্ছা, আবার যদি বড় বড় লঞ্চগুলো যেগুলো হচ্ছে তোমার যাত্রী বহন করে নিয়ে যায়, ওইসব ক্ষেত্রে কি হয়, যাত্রীদের ফেলা ময়লা আবর্জনা, ওদের মলমূত্র পানিতে এসে মিশে নদীর পানিতে। আর তেলবাহী জাহাজ হইলে তেলটাও পানিতে যখন মিশতেছে তখন কিন্তু মানে দূষিত হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো তো, পানিতে যখন এই বর্জ্য পদার্থগুলো মিশতেছে, অক্সিজেন দ্রবীভূত হইতে তখন পারে না, নদীতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, নদীর ভাঙন, ঝড় তুফান, মাটি, ধূলিকণা, অন্যান্য পদার্থ পানিতে মিশে পানিকে দূষিত করে। আচ্ছা, মাটি ধুলিবলি মিশলে কিন্তু এত বেশি দূষিত হয় না, কারণ ওই নদী তোমার চারপাশে হচ্ছে মাটি দিয়েই তৈরি, মানে ওখানে তো মাটি আছে, মাটি মিশলে নদীর মানে তোমার যে উচ্চতাটা বা আমরা কি বলবো গভীরতা, ওইটা কিছুটা কমতে পারে, কিন্তু অনেক বেশি ক্ষতি হবে যখন তোমার কলকারখানার বর্জ্য আর মানে জাহাজ থেকে বর্জ্য পদার্থগুলো যখন পানিতে মিশতেছে। তাহলে এই জিনিসগুলোই তো আমরা উদ্দীপকের চিত্রটাতে দেখলাম, এই কথাবার্তাগুলোই এখানে বলা আছে। এরপরে আসো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব? তুমি কি মনে করো এটা কি সম্ভব? আমরা কি নদীটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে জলজ প্রাণীদের বসবাসের জন্য পারফেক্ট একটা বাসস্থান গড়ে তুলতে পারি? হ্যাঁ পারি, কিন্তু এই যে কলকারখানার বর্জ্য যে ফেলতেছি অনবরত, ওই ফেলাটা বন্ধ করে দিব, কলকারখানার বর্জ্যগুলা পরিষ্কার বা পরিশুদ্ধ করে তারপর পানিতে ফেলতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি, ওই যে লঞ্চে বা নৌযানে করে যখন যাতায়াত করব তখন হচ্ছে তোমার ময়লা আবর্জনা পানিতে ফেলবো না, এরকম আমরা যদি সচেতন হই তাহলেই কিন্তু আমরা ওই নদীটাকে আবার পরিষ্কার করতে পারি। নদী পরিষ্কার হইলে ওখানের প্রাণীগুলা ওরাও কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তাহলে চলো আমরা পদক্ষেপগুলা দেখি, কি কি পদক্ষেপ নেওয়া যায়। সবার প্রথমে শিল্প কারখানা থেকে নির্গত তরলগুলাই তো হচ্ছে তোমার পানিতে মিশে যায়। এখন পানিতে মানে ফালানোর আগে বা পানিতে মিশানোর আগে আমরা কি করতে পারি, ওইটাকে শোধন করে নিতে পারি। যেগুলো একদম ক্ষতিকর পদার্থ, যেগুলো মাছেদের জন্য অনেক ক্ষতিকর, মানে টক্সিক পদার্থ যেগুলো, ওগুলোকে শোধন করে সরাই ফেলে বাকিটুকু হচ্ছে আমরা মানে নদীর পানিতে দিতে পারি, যাতে করে হচ্ছে দিতে পারি বলতে ওইটা আসলে ফালানোর আর কোনো জায়গা নেই, এগুলো হচ্ছে তোমার মানে বাইরেই নিঃসৃত করা লাগে, সেক্ষেত্রে বিষাক্ত পদার্থগুলো সরিয়ে ফেললে আর এত বেশি ক্ষতি হচ্ছে না। এরপরে শিল্প কারখানার বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক। আচ্ছা, এই যে বর্জ্য শোধনাগার যদি তুমি স্থাপন করো সেক্ষেত্রেই তো তোমার এই কাজটা হবে। তো এই যে এখানে 1 নম্বরে যে কাজটা বললাম যে পরিশুদ্ধ করতে হবে বা বর্জ্য পদার্থগুলা পানিতে ফেলার আগে কি করতে হবে, বিষাক্ত পদার্থগুলোকে শোষণ করে বের করে নিয়ে আসতে হবে। এখন বিষাক্ত পদার্থ শোষণ করার জন্য তো তোমার যেই যন্ত্রগুলা বা যেই ল্যাবটা দরকার ওইটা অবশ্যই প্রতিটা কারখানাতে থাকা উচিত। এটা আমাদের সচেতন হইতে হবে যে কোনো কলকারখানায় তোমার এই বর্জ্য শোধনাগারটা আছে কিনা, তাহলে ওরা বর্জ্যটা শোধন করে তারপরে হচ্ছে মানে এই কাজটা করতে পারবে। তাহলে অবশ্যই আমাদেরকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। আমি শুধু বললাম যে নদীর পানি দূষিত হবে, আপনারা হচ্ছে শোধন করে ফেলুন, কিন্তু কেউ করতেছে কিনা বা এটা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই কথাটাই এখানে বলছে। এরপরে নালা নর্দমা দিয়ে নির্গত কঠিন তরল বর্জ্যের সরাসরি নদীতে পতিত হওয়া বন্ধ করতে হবে, শুধু তরল বর্জ্যকে পরিশোধন করে নদীতে ফেলতে হবে। কি বললো, এই যে এখানে তরল বর্জ্য যখন ফেলতেছিল তখন এটা শোধন করে ফেলতে বলছিল,
আর এখন যদি কঠিন পদার্থ তুমি ফেলতে যাও, কঠিন তরল বর্জ্য যেগুলো, ওগুলো সরাসরি নদীতে না ফেলা, কারণ এই যে প্লাস্টিক, পলিথিন, এগুলা নদীতে বসবাসকারী যেই জলজ জীবগুলো আছে ওদের হচ্ছে অনেক বেশি ক্ষতি করবে। যার জন্য এই কঠিন পদার্থগুলোকে কি করতে হবে, আলাদা করে তরলগুলাকে পরিশুদ্ধ করে তারপরে পানিতে ফেলতে হবে। এরপরে কি বলছে, তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার থেকে তেল যাতে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, তেল তো ওরা চাইবে না যে পড়ে যাক, তেলের এমনিতেই সংকট, আর ওরা তো ইচ্ছা করে আর তেল ফেলতে চাবে না। কিন্তু এই যে ভুলবশত যখন তেল পানিতে মিশে যায়, এটা কিন্তু আমাদের আরেকটা উপায় আছে পরিবেশ পরিশুদ্ধ রাখার জন্য। আমরা একটা সিউডোমোনাস ব্যাকটেরিয়া কিন্তু অলরেডি আবিষ্কার করে ফেলছি, যে সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা কি করে, তেল খায়, পরিবেশ থেকে হাইড্রোকার্বন খায়। এখন ধরো নদী পানিতে তেল পড়ছে, পুরো উপরের আবরণটা তেলে ঢেকে গেছে, এখন ওইখানে যদি তুমি সিউডোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে দাও, ওই ব্যাকটেরিয়া কি করবে, তোমার হাইড্রোকার্বনগুলোকে ধ্বংস করে ফেলবে, তখন দেখবা যে পানি আবার পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই পদ্ধতিটাও আমরা ব্যবহার করতে পারি। আর তেল যাতে না পড়ে এইদিকে তো অবশ্যই দৃষ্টি দিতেই হবে। এরপরে প্লাস্টিক, পলিথিন, রাবার জাতীয় পদার্থ পানিতে না ফেলা। এই যে পলিথিন, যেটা পলিথিন, কাঁচ, যেগুলা মানে তোমার হচ্ছে মানে এই পদার্থগুলো কি করে, মাটিতে বা পানিতে যদি তুমি মিশ্রিত করো, এগুলো কিন্তু মানে মাটির সাথে একদম মিশে যাইতে অনেক কোটি কোটি বছর সময় লাগে। এখন মাটিতে যদি তুমি প্লাস্টিক ফেলো, সেক্ষেত্রে কি হবে, মাটির ভিতরে বাতাস চলাচল বাধাগ্রস্ত হবে, এবং উদ্ভিদের জন্য বা মাটিতে বসবাসকারী যে অণুজীবগুলো, ওদের সবার জন্য এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর। এই জিনিসগুলা আমাদের কি করতে হবে, সরাসরি মাটিতে ফেলা যাবে না, প্রক্রিয়াজাত করে তারপরে ফেলতে হবে। এরপরে নদীতে যেসব আবর্জনা জমা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। এখন অলরেডি তো ওই যে উদ্দীপকে আমরা দেখলাম যে অনেক অনেক বর্জ্য জমা হয়ে আছে, ওগুলো আমরা যদি সরিয়ে ফেলি, মানে যেই ভুলটুকু আগে হয়েছে ওইটা আমরা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি, সেক্ষেত্রে ওই নদীটা মানে আরেকটু পরিষ্কার হবে। সকলে মিলে আমরা কি করব, ওই আমাদের আশেপাশে যার ঘরের পাশে যে নদীটা আছে ওইখানে ময়লা তো ফেলবোই না, এরপরে অলরেডি যেগুলো ফেলছি ওগুলো হচ্ছে সরিয়ে ফেলার মানে প্রচেষ্টা বা উদ্যোগ গ্রহণ করব। এরপরে নদীতে যে কোনো আবর্জনা ফেলা বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। এই যে এত এত কথা বলতেছি, এগুলা মানে বাস্তবায়ন করতে হবে, শুধু কথা বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে কঠোর আইন প্রণয়ন করতে হবে। কেউ যদি ময়লা আবর্জনা ফেলে নদীতে, কোনো কলকারখানা থেকে যদি বর্জ্য এসে পড়ে, সেক্ষেত্রে ওদের বিরুদ্ধে আমাদের কঠোর আইন নিতে মানে আইন প্রয়োগ করতে হবে। এরপরে নৌযানের যাত্রীরা যাতে নদীতে আবর্জনা না ফেলে প্রযোজ্য পদক্ষেপ নিতে হবে। তুমি হচ্ছে ভ্রমণ করতেছো, তোমার জন্য একটা এনজয়েবল দিন, এই জন্য তো তুমি ওই জলজ জীবদের ক্ষতি করতে পারো না। তুমি ধরো পিকনিকে গেলা, নৌকা ভ্রমণে গেলা, কিন্তু তুমি ওই পিকনিকে যেয়ে যত খাওয়া দাওয়া করলা সব কিছু হচ্ছে নদীর পানিতে ফেললা, এরকম কিন্তু করা যাবে না। সব দিকে খেয়াল রাখতে হবে। তোমার ঘর যেরকম তোমার কাছে পরিষ্কার থাকা পছন্দ, এরকমই জলজ জীবদের কাছে অবশ্যই তাদের যে বাসস্থানটা ওইটা পরিষ্কার পছন্দ, তাহলে তুমি কেন ওদের বাসস্থানে ময়লা ফেলবা? এরপরে জীবজন্তুর মৃতদেহ পানিতে পড়ে পানি যাতে দূষিত না হয়। হ্যাঁ, যে কোনো প্রাণী যদি মরে যায় সেক্ষেত্রে আমরা কি করি, দূরে করে পানিতে ফেলে দিই, অথবা পানির ভিতর যদি কোনো মাছ মরে যায়, সেক্ষেত্রে ওই যে মৃত জীবদেহে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাই না? ব্যাকটেরিয়া আক্রমণে ওই জীবদেহটাকে পচন ঘটায় অথবা ভেঙে ফেলতে সাহায্য করে। এখন ওই ব্যাকটেরিয়া আক্রমণে ওই জায়গার পানিটা কিন্তু দুর্গন্ধ হয়ে যেতে পারে, বা এই যে জীবাণুটা পচে যাওয়ার ফলে যে জীবাণু, ওগুলো হচ্ছে তোমার পানিতে মিশে যেতে পারে, যার জন্য আমরা কি করব, মাটিতে এনে ওগুলাকে পুঁতে দিব, পানিতে কিন্তু ভাসায় দিব না। তাহলে এই যে পানি পরিষ্কার রাখার জন্য যে পদক্ষেপগুলা, এগুলো কিন্তু আমরা মানে সচরাচর অ্যাজ ইউজুয়াল সবাই জানে, এগুলো এই কাজগুলো করলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে, ছোটবেলা থেকেই আমরা এগুলো জানি। কিন্তু এগুলো কি করতে হবে, অবশ্যই বাস্তবায়ন করতে হবে, শুধু মুখে বললে হবে না। তাহলে এই কথাগুলাই সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিব, তাহলেই আমরা কি করতে পারবো, নদীটাকে আবার জলজ জীব বসবাসের উপযোগী করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।